এই যে টোটাল ন্যারেটিভগুলো ছড়িয়েছে, আপনি কিন্তু সিএ 2019 আইনের মধ্যে ধর্মীয় নির্যাতনের কারণে এসছে এটা খুঁজে পাবেন না, নেই। তাহলে আকাশ থেকে বললো না আছে, কোথায় আছে? ওই আইনে নেই। ওই আইনের সঙ্গে যে লিঙ্ক করে দিচ্ছে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট, তাতে আছে। অর্থাৎ এই টোটালটা ঝাপসা, টোটালটা মানুষকে পাজেল্ট করে দেয়, মানুষ যেন অস্থির হয়ে যাবে। তাহলে আমি অত তর্ক বিতর্কে যাব না। ওই কাগজপত্র যখনই আমি বলবো লাগবে না, তো এটা এত কঠিন, তখনই শান্তনু ঠাকুর বলবে আমি টুকুস করে সই করে দেবো, হয়ে যাবে। তখনই অমিত শাহ বলে দেবে আমি একজনকে পাঠিয়ে দেবো, সই করে দেবে। তাহলে আমি ওই তর্ক বিতর্কে যাব না। আমার কথা কেউ শুনবে না, আমি ভিখারি মানুষ, অমিত শাহর কথা শুনবে। তাহলে আমি দেখবো আমার আইন কি বলছে, আইনে কি আমি আবেদন করে রাইট পেয়েছি? আমি যদি না পাই, এই আইনটা আমার জন্য নয়। সংবিধানের আর্টিকেল 6-এ অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক। আমি আপনার টিভির মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সাহেব এবং শুভেন্দুকে বলছি, বদনামও করলে পাবলিক, আমাদের বাঙালি জাতি ওদের একদম কেটে কচুকাটা করে দেবে। তার কারণ হচ্ছে এরা বাঙালি, এরা ভারতীয়, এরা বঙ্গবাসী, এরা ভারতের নাগরিক নাগরিক নাগরিক। সবার খিদে বেশি। এই মৃত্যু পতাকা আমার দেশ নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়। কিন্তু এই মুহূর্তে সিএ নিয়ে গোটা দেশ জুড়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং সিএ নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের মনের কথা, মুখের কথা, আবেগের কথা, কান্নার কথা যিনি বারবার সোচ্চারে বলেছেন, সেই লেখক মানিক ফকির, যার অন্যতম একটা বিখ্যাত বই নিজের ডাক নিজে, সেই লেখকের সাথে আজকে আমরা কথা বলছি। মানিকদা, তোমার স্বাগতম। নমস্কার। নমস্কার সকলকে, তোমাকেও। প্রথম কথা বলি, এই যে সিএ নিয়ে যেটা হচ্ছে, ভারতবর্ষের কনস্টিটিউশনের 14 নম্বর ধারায় পরিষ্কার বলা হয়েছে কোনোভাবে ধর্মীয় কারণে কোনো ডিসক্রিমিনেশন হবে না। এই সামগ্রিক ব্যাপারটা তোমার কি মনে হচ্ছে? এইটা নিয়ে আমি একটু ভাবিত নই। তার কারণ হলো এইটা বলে আসল ইস্যু থেকে দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। কারণ আইনটা যদি সিএটা আমরা পড়ি, নো সিএ শব্দটাও এরকম, আমাকে বলতে হবে সিএ 2019। তো আমার এখানে হিন্দু মুসলমানের বিষয়টা নেই। বিষয়টা মানুষের দৃষ্টিটা এমনভাবে বিজেপি কায়দা করে দিয়েছে, যখনই কেউ মামলা করে দিল কিসের জন্য, যে ভারতের 14 নম্বর আর্টিকেল সংবিধানের, তাহলে মুসলমানরা নাগরিকত্ব পাবে না, হিন্দুরা পাবে। তাহলে বিজেপি হিন্দুদের বাড়ি গিয়ে বলে দিল দেখ তোদের নাগরিকত্ব দিচ্ছি, আর ওরা সঙ্গে সঙ্গে মামলা করে দিয়েছে। এটা কায়দা। আবার এখন যেমন সিএ নিয়ে যে আমরা আন্দোলন করছি তোলপাড়, সঙ্গে সঙ্গে সিপিএম একটা মামলা করে দিল যে এই সিএ মানি না। যেই মামলা করে দিল সঙ্গে সঙ্গে কিন্তু বিজেপি গ্রামে গ্রামে বলতে শুরু করে দিয়েছে যে মুসলমানের বন্ধুরা তোর নাগরিকত্বটা দিতে দেবে না, তাড়াতাড়ি আবেদন কর। কিন্তু আইনটা যদি গোটাটা পড়েন, তা আগে মানুষের অস্তিত্ব, মানুষের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বাড়ি ঘর থাকবে কি থাকবে না, তার নাগরিকত্ব থাকবে কি থাকবে না, তারপর ভারতের সংবিধানের 14 আর্টিকেল অনেক পরের কথা। মানে যদি এই 31,313 জন এই নাগরিকত্ব আবেদনের সুযোগ পাবে, যদি একজন এই সুযোগটা পেত মুসলমান, তাহলে পরে কিন্তু এই বিতর্কটা তৈরি হতো না। এটাই বিজেপির কৌশল। তাহলে আমার ওইটা সাবজেক্ট নয়। দেখুন, ধর্মের ভিত্তিতে আইনটা কি বলছে, যারা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে এসেছে, যারা অবৈধ অনুপ্রবেশকারী, এই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে যারা সেই সব দেশের সংখ্যালঘু, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এই দেশের যদি হয়, তারা যদি নাগরিকত্বের আবেদন করে, পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে যদি ছাড় পায়, তাহলে তারা আর ইল্লিগাল নয়। 2003-এ বলে দিল তারা সবাই ইল্লিগাল মাইগ্রেন্ট। 48 সালের 19শে জুলাইয়ের পরে যারা ঢুকেছে তারা সবাই, যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই, তারা সবাই ইল্লিগাল মাইগ্রেন্ট 2003। আর এখানে এসে বলে দিল না, তারা সেখানে বলে আবেদন করতে পারবে না, আর এখানে বলে আবেদন করতে পারবে। হ্যাঁ, এখনো কিন্তু নাগরিকত্বের বিষয়টা তারা বলেনি, তারা শুধু বলেছে আবেদন করতে পারবে। নাগরিকত্বের কোনো বিষয় না। আমি এখানে একটা প্রশ্ন রাখছি, আমি ওইটার উত্তরটাকে দিয়ে দিই যে তাহলে দেখো কি হলো, তাহলে এখানের সঙ্গে ধর্মের জায়গাটা কোথা থেকে এলো? আর ধর্মের ভিত্তিতে যদি তুমি বলা হয়, 2015 সালে তো পাসপোর্ট এক ধর্মের ভিত্তিতে হয়ে গেছে, তাহলে 2019 কী করে দোষ করলো? তাহলে আমরা তখন আন্দোলন করলাম না কেন? পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্টেও তো ধর্মের ভিত্তিতে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, তাহলে ওইটা কোনো সাবজেক্ট নয়। সাবজেক্টটা হলো মুসলমানরা
তাহলে মুসলমানদের জন্য এত উতলা হলাম, ইহুদিদের জন্য হলাম না কেন? ভারতবর্ষের 400 রকম ধর্ম আছে, তাদের জন্য উতলা হচ্ছে না কেন? তাহলে হিন্দুদের জন্য কি উতলা হচ্ছে? আজকে শ্রীলঙ্কায় সবচেয়ে হিন্দুরা মারা গেছে, সেটা তো আইনের মধ্যেই আসছে না। না, ও এখানে টোটাল বিষয়টা যদি খুব ভালো করে দেখেন, টোটালটাই হচ্ছে বাংলা ভাগের মধ্যে একটা মিথ্যা। আবেদন কেউ নাগরিকত্ব পাবে না, আবেদনও করতে পারবে না। কারণ গোটা ভারতবর্ষে যেখানে 140 কোটি লোক, যেখানে প্রায় 50-60 সব শুদ্ধ মিলে, এই তো আধার কার্ড বাতিল হয়েছে 32 কোটি, তাই তো? তাহলে 32 থেকে 50 কোটি মানুষ যদি অবৈধ অনুপ্রবেশকারী হয় আইনের চোখে, তাহলে সেই মানুষগুলোর মধ্যে কটা হিন্দু কটা মুসলমান সেটা বিষয় না। আর মুসলমানরা ভারতবর্ষে তো নাগরিকত্ব পাবে। তসলিমা নাসরিন কি নাগরিকত্ব পায়নি? নাগরিক হয়েই আছেন। না, নাগরিক হয় না, তার নাগরিকত্ব আবেদন করেই পেয়েছে। মানে এই পোর্টালের বা এই স্কিমে নাগরিকত্ব পাবে না। মানে এই স্কিমে যে মুসলমানরা অবৈধ পথে ঢুকেছে তাদের দেবো না আইনটা এখানে, কিন্তু সে যদি পাসপোর্ট ভিসা নিয়ে ঢোকে তাহলে সে নাগরিকত্ব পাবে। এখানে একটা কথা, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি 2019-এর সিএ বিল নিয়ে যেটা বলেছিল, খুব ইন্টারেস্টিং 3টে জায়গায় বলেছিল। প্রথম প্রমাণ করতে হবে যিনি বাংলাদেশ থেকে আসছেন তিনি সে দেশের নাগরিক। 2, তাকে 2014টা কাট অফ ডেট ছিল, 2014-এর 31শে ডিসেম্বর। 3, তাকে এটাও প্রমাণ করতে হবে তিনি ধর্মীয় অত্যাচারের শিকার হয়েছেন। যে মানুষটা সত্যিই মার খেয়ে এসছে তার পক্ষে কি এগুলো প্রমাণ করা সম্ভব? দেখুন, এই যে টোটাল ন্যারেটিভগুলো ছড়িয়েছে, আপনি কিন্তু সিএ 2019 আইনের মধ্যে ধর্মীয় নির্যাতনের কারণে এসছে এটা খুঁজে পাবেন না, নেই। তাহলে আকাশ থেকে বললো না আছে, কোথায় আছে? ওই আইনে নেই। ওই আইনের সঙ্গে যে লিঙ্ক করে দিচ্ছে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট, তাতে আছে। অর্থাৎ এই টোটালটা ঝাপসা, টোটালটা মানুষকে পাজেল্ট করে দেয়, মানুষ যেন অস্থির হয়ে যাবে। আমরা 6 বছর ধরে কাজ করছি, 6 বছরে আমার এতগুলো কাগজ হয়েছে। সেই কাগজগুলো গিঁটগুলো মিলিয়ে দেখা গেল আলটিমেট যেটা বিষয় সেটা হচ্ছে যারা 2014-র 31শে ডিসেম্বরের আগে পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে, পাবে বা পাচ্ছে নয়, পেয়েছে অতীতকাল, তারা ইল্লিগাল নয় মানে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে। তাহলে সিএ আইনটা 31,313 জনের জন্য, সিএ আইনটা বাঙালি বা উদ্বাস্তুদের সবার জন্য নয়। খুব গুরুত্বপূর্ণ কথা, এটা কেন্দ্রীয় সরকারও বলেছে, এর ফলে 31,300 কত ফিগারে তারাই উপকৃত হবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে অমিত শাহ কী বলছেন? অমিত শাহ বলছে শরণার্থীদের নাগরিকত্ব দেবো। অমিত শাহ কি বলেছে অবৈধ অনুপ্রবেশকারী বা ইলিগাল মাইগ্রেন্টদের নাগরিকত্ব দেবো? তার কারণ 48 সালের পরে যারা এসছে সিটিজেনশিপ সার্টিফিকেট ছাড়া, তারা তো সব ইল্লিগাল। তাহলে আমাদের সমস্যাটা তো সেই ইল্লিগাল মাইগ্রেন্টদের নিয়ে, তাদের নাগরিকত্ব দাও। কিন্তু অমিত শাহ বলছে আমি শরণার্থীদের নাগরিকত্ব দেবো। ভারতের আইনে শরণার্থী বলে কিছু নেই। ভারতের আইনে আছে ইল্লিগাল মাইগ্রেন্ট আর সিটিজেন। আন্তর্জাতিক আইনে শরণার্থী আছে। মানে 71-এর পরে যারা কোনো ধর্মীয় পরিচয় নেই, আন্তর্জাতিক কোনো পরিচয় নেই। যেমন 71-এর পরে যারা ঢুকেছিল তারা আন্তর্জাতিক আইনের শরণার্থী ছিল। বিজেপি এখন ঢাকঢোল নিয়ে মতুয়াদের নাচের দৃশ্য আমরা দেখছি, তাহলে টোটালটাই কি জনগণকে একটা বিরাটভাবে ঠকানো? প্রথম কথা হলো মতুয়ারাদের নিয়ে যে আমাদের এত কথাবার্তা খালি মতুয়া করছে, এটা অপরাধ। কারণ এরা রাষ্ট্র প্ল্যান পুলি করেছে, মতুয়ার দিকে ঠেলে দিয়েছে যাতে অন্যান্য উদ্বাস্তুরা মনে করে এটা আমাদের কোনো ভয় নেই। তাহলে এইটা মতুয়াদের সমস্যা শুধু নয়, এটা দেশভাগে বলি হওয়া প্রত্যেকটা মানুষের সমস্যা। হয়তো কারো একটা সিটিজেনশিপ সার্টিফিকেট আছে কিন্তু সে তার মেয়েকে বিয়ে দিয়েছে, তার তো নেই। যেটা অসমেও অনেক সময় দেখা গেছে। হ্যাঁ, ফলে এই সমস্যাটা সমগ্র বাঙালির। এইবার সিএ যেটা, হ্যাঁ, সুতরাং এইখানে আবেদন করার সুযোগ আর কারো নেই। ও অস্ট্রেলিয়া পালিয়ে যাবে, ও উদ্বাস্তুদের বিপদে ফেলে দিয়ে বেনাগরিক করে দিয়ে পালাবে। এখানে একটা কথা, যে ফর্মটা দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে উদ্বাস্তু মানুষদের ফর্মটা ফিল আপ করতে গেলে, আমি যতটা পড়ছি, শ্যাল শব্দটা বলে ব্যবহার করা যায়, মানে দিতেই হবে। সেটা হচ্ছে যে দেশে তুমি বসবাস করেছিলে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের, তার পাসপোর্ট, এবং তার সাথে সাথে দিতে হবে তোমার সে দেশে তুমি স্কুল কলেজে পড়েছো তার শংসাপত্র। এরকম অনেকগুলো জায়গা আছে। তাহলে যে মানুষটা আক্রান্ত হয়ে এলো সে এতগুলো জিনিস কী করে নিয়ে আসবে? আমি অত দূরে যাবো কেন? আমার তো অত দূরে যাওয়ার কথা নয়। আমার এই রুলের এতগুলো পাতা আমাকে বুজুং বাজুং দিয়েছে, আমি পড়তে যাব না। আমি দেখবো আমি এলিজেবল কিনা।
আমি যদি আবেদন করার এলিজিবল না হয়, আমার রাইট না থাকে, তাহলে আমার জন্য এগুলো নয়। তাহলে আমি তো পাসপোর্ট একটা পরের একটা ছাড় পাইনি, এটা সুজন চক্রবর্তী বলেছে পেয়েছে, এখন দেখুন পিটিয়ে চাল চামড়া তুলে দেবে পাবলিক, তাই তো? যদি পেতো তাহলে আধার কার্ড বাতিল হতো না, যদি পেতো তার কাছে একটা কাগজ থাকতো, তাহলে এখন বলে দিত আধার কার্ড বাতিল করলি কেন, এই তো আমি ছাড় পেয়েছি, তাই তো? তাহলে সুজন চক্রবর্তীরা যেটা বললো, ওরা কিন্তু যদি ক্ষমা চেয়ে বলে যে ভুল বলেছি, না হলে উদ্বাস্তুরা সব আবেদন করবে, তারা তো ভাববে আমরা বৈধ হয়ে গেছি, কিন্তু বৈধ তো হয়নি। সিপিএম তো সিএ তীব্র বিরোধিতা করছে, আর তোমার তীব্র বিরোধিতার সঙ্গে এনারাই বিজয়ন পরিষ্কার বলেছে কেরালায় সিএ লাগু হবে না। তার মানে কি বলতে চাইছে, কেরালাতে ওই 31,313 জনের মধ্যে 2 জন পড়বে হয়তো, ওই 2 জনের জন্য লাগু করতে দেবো না, এইটা গল্প। কিন্তু সিএ লাগু না হলে পরেও তো এনপিআর করে তো সব লিঙ্ক নিয়ে নিচ্ছে। এখন গল্পটা দেখো, সিএ তাহলে আমি অত তর্ক বিতর্কে যাব না, ওই কাগজপত্র যখনই আমি বলবো লাগবে না তো এটা এত কঠিন, তখনই শান্তনু ঠাকুর বলবে আমি টুকুস করে সই করে দেবো, হয়ে যাবে। তখনই অমিত শাহ বলে দেবে আমি একজনকে পাঠিয়ে দেবো, সই করে দেবে। তাহলে আমি ওই তর্ক বিতর্কে যাব না, আমার কথা কেউ শুনবে না, আমি ভিখারি মানুষ, অমিত শাহর কথা শুনবে। তাহলে আমি দেখবো আমার আইন কি বলছে, আইনে কি আমি আবেদন করে রাইট পেয়েছি, আমি যদি না পাই এই আইনটা আমার জন্য নয়। এই দেখো এখানে লিখে দিয়েছে শিডিউল আইসি রুল 10, এখানে এফিডেভিট দিতে হচ্ছে, আর একটুখানি এফিডেভিট দিতে হচ্ছে আমার বাড়ি বাংলাদেশ। তার মানে কি হচ্ছে যে সে প্রমাণ হয়ে গেল বাইরে থেকে এসছে। এইখানে লিখছে that I am exempted the central government clause of subsection of section 3 of Passport Entry Act 1920 and of the application of the Foreigners Act 1946, মানে আমি পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন একটা ছাড় পেয়েছি। এই তো এইগুলোকে এফিডেভিটগুলো নিয়ে সব পার্টি অফিসে রেখে দিচ্ছে বিজেপি, রেখে দিয়ে গ্রামের লোকগুলোকে ডেকে নিয়ে আসছে, দিয়ে বলছে তোকে নাগরিকত্ব দিচ্ছে, কিচ্ছু দিতে হবে না, তুই সই কর। আরে ওই শালাদেরকে নরেন্দ্র মোদিরা কিনে রেখেছে, ওরা কতগুলো হার্ট কতগুলো লাংস দেবে, তার এক্সপোর্ট করবে আমার মনে হয়। আমি মজা করে বললাম, এটা সত্যি। সেই জন্য গরিব মানুষগুলো তারা তো এই পাসপোর্ট অ্যাক্ট মানে জানে না। দেখো যখন এখানে আবেদন করবে তারপরে লিখবে আমি যা বলছি কেন তো বলছি, আমি মিথ্যা বলছি না। তাহলে যেই করলো, তাহলে গভর্নমেন্টের স্বরাষ্ট্র দপ্তরে কী আছে, 31,313 জন পাসপোর্ট একটা ছাড় পেয়েছি, এতে লিখিত আছে। হ্যাঁ, তাহলে যখন এখান থেকে 1 কোটি মানুষের সাইন গেল বা 10 লাখ মানুষের সাইন গেল, তাহলে প্রমাণ হলো এই নামগুলো তো নেই, তার মানে এরা আবেদন করেনি। তাহলে এরা কী হলো, বৈধ ঘোষিত বৈধ অবৈধ বিদেশি। যখনই ঘোষিত অবৈধ বিদেশি হলো তখনই তার ক্ষেত্রে লাগু হয়ে যাবে গুয়াহাটি হাইকোর্টের ভার্ডিক্ট। এই দেখো 13ই ডিসেম্বর গুয়াহাটি হাইকোর্ট থেকে যেটা দিয়েছে সেটাই বলেছে এই ঘোষিত বিদেশিরা, ঘোষিত অবৈধ বিদেশিরা বলেছে প্রতিটি বিষয়ে আলোকপাত করে আদালত বলেছে একজন মানুষের বাঁচার জন্য, জীবনযাপনের জন্য ন্যূনতম যা প্রয়োজন, অর্থাৎ আশ্রয়, শিক্ষা, খাদ্য, বাসস্থান, চাকরি করার, কাজ করার অধিকার, এই সমস্ত বিষয়ে ঘোষিত বিদেশিদের থাকবে না। ঠিক আছে, এইসব ঘোষিত বিদেশিরা যাদের আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট আছে সব জমা দিয়ে দিতে হবে। তাহলে আবেদন করলেই, তাহলে এখন সিপিএম তৃণমূল কংগ্রেস বুঝবো না, এখন বুঝবো বাঙালি। তাহলে যে সিপিএম কর্মী বন্ধুরা, বামপন্থীরা যারা যারা 34টা বছর ভোট দিয়েছিল, তারা তো বিপদের মধ্যে আছে। যারা মনে করছে পার্টি বলে দিয়েছে, আমাদের শ্রমিক লাহিড়ির বইয়ে লেখা আছে সবাই শরণার্থী হয়ে গেছে, সবাই আবেদন করতে পারবে। সুজন চক্রবর্তী কদিন আগে বলল সবাই শরণার্থী হয়ে গেছে, আবেদন করতে পারবে কিন্তু পাওয়ার চান্স নেই। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, সিপিএম শাসনেও বা তৃণমূল শাসনেও বা কংগ্রেস শাসনেও কোনোদিন তো এই নাগরিকত্বের প্রশ্নটাই আসেনি। তখন কি এই মানুষগুলো নাগরিক ছিল না? 2014-এর আগে কি এরা নাগরিক ছিলেন না? দেখুন সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছে, সেই কথাটা বলছে সবাই নাগরিক। হ্যাঁ, অখণ্ড দেশ মানে সবাই নাগরিক। তার মানে তো উনি তো আইনের কথা বলছেন, উনি তো ঢপ দিচ্ছেন না। সংবিধানের আর্টিকেল 6-এ অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক। আমি আপনার টিভির মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সাহেব এবং শুভেন্দুকে বলছি, বদনামও করলে পাবলিক, আমাদের বাঙালি জাতি ওদের একদম কেটে কচুকাটা করে দেবে। তার কারণ হচ্ছে এরা বাঙালি, এরা ভারতীয়,
এরা বঙ্গবাসী, এরা ভারতের নাগরিক নাগরিক নাগরিক। এদের ভাষা, এদের সংস্কৃতি, এদের খাদ্যাভ্যাস, এদের সমস্ত কিছু বাংলার অখণ্ড ভারতের ভূমিপুত্র। বাবা সাহেব আম্বেদকর এর সংবিধানের প্রথম 6A অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক, সুতরাং এরা নাগরিক। এবার আমি আর একটা প্রশ্ন করে আজকের মতো শেষ করব এবং আমি নরেশ জৈনকে, আমার বিশিষ্ট বন্ধু নরেশ জৈনকে ডাকবো, তাকেও দু একটা প্রশ্ন করার জন্য। যেটা একটা বিষয় ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেশে এই মুহূর্তে ইলেকটোরিয়াল বন্ড নিয়ে বিজেপি সরকার ভয়ঙ্কর একটা খারাপ জায়গায় আছে। দেশের অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে, পাকিস্তানের চেয়ে এই মুহূর্তে বেকার সমস্যা বেশি। এগুলোর থেকে ঘুরিয়ে দেওয়ার এটা একটা কৌশল? কোনো কৌশল নয়, এটা ওদের 100 বছর আগেকার পরিকল্পনা। ওরা ওদের কাজটা তীব্র গতিতে করেছে। খালি ভোটের সময় কেন সিএ বলে লোকে মনে করবে এত রাজনীতিতে হালকা, বিষয়টা হালকা না, আমরা হালকা মনে করেছি। ওরা কিন্তু ওদের পরপর কাজগুলো করে গেছে। সুতরাং এটা বাংলাকে, বাঙালি জাতিকে ধ্বংস করা, বাংলাকে ধ্বংস করা, সেই বর্গীরা যেভাবে এসেছিল সুজলা সুফলা বাংলাকে ধ্বংস করার, বাঙালিকে শেষ করার এই চক্রান্ত আমরা জুতো পেটা করে, লাঠি পেটা করে, বাঙালির মা মেনো না, ঝাঁটা পেটা করে ওদেরকে তাড়াবে। বলছি একটা ডিজিটালি স্মার্ট দেশে 36,000 31,300 100 যা লোকগুলো বলছেন, এদেরকে সিটিজেনশিপ দিতে এত বছর লাগলো কেন? সিটিজেনশিপ দেওয়াটা এদের কাছে বড় কথা না। বড় কথা হলো এই যে জালটা ফেলা, বড় মাছটা ধরতে গেলে তো অনেক সময় খেলাতে হয়, তাই তো? তাহলে আমার বাঙালি জাতি, শুধু বাংলাকে দিয়ে ধরি, এটা তো গোটা ভারতবর্ষের মেনলি এফেক্টেড বাংলা আর পাঞ্জাব। তো এদের এই যে 5 কোটি মানুষের বাড়ির যে সম্পত্তি, তার অর্থ, তার টাকা পয়সা, সব কিছু, সেই যে এত পাহাড় হিমালয়ের মতো যে সম্পদ, সেটা তুলতে হবে। তো এটা তুলতে গেলে অনেক তো খেলাতে হবে, তার জন্য এরা এনপিআর এই ওই, সেটাতে ওরা তেলের দাম বাড়িয়ে এগুলো বাড়িয়ে করে নিতে পারবে। মানে আমার যে 36,000 লোককে, আমার যেটা মেন প্রশ্ন, একটা ডিজিটালি স্মার্ট দেশে যে 31,000 লোককে সিটিজেনশিপ দিতে তো একদিনের ব্যাপার, কারণ আমাদের থেকে 22 লক্ষ লোক আমেরিকায় গিয়ে তো সিটিজেনশিপ পেয়ে গেল। তাহলে এত সময় লাগছে কেন? এই সময় লাগটা অমিত শাহকে জিজ্ঞাসা করবেন, খুব ভালো প্রশ্ন। অমিত শাহ নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করবেন যে এটা কেন করলেন। তার কারণ হচ্ছে আমাদের যেটা হিসাব, এটা হলো পুরো বদমাইশি, মানুষের হিন্দু মুসলমান পোলারাইজ করে ভারতবর্ষকে, বাংলাকে, বাঙালি জাতিকে ধ্বংস, ভারতবর্ষকে ধ্বংস করার, মনুস্মৃতি লাগু করার, ইউসিসি লাগু করার একটা পরিকল্পনা, এবং মানুষকে একটা 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 ইজিমের মধ্যে ঢুকিয়ে দেওয়া। মানুষ আজকে অতি বড় শিক্ষিত লোকও মনে মনে হিন্দুত্ববাদী হয়ে গেছে। এটা হচ্ছে লজ্জার কিছু না। সায়েন্টিস্ট সেও আজকে খড়গপুর আইআইটি কলেজ হিন্দুত্ববাদের কথা বলছে, এবং খড়গপুর আইআইটি থেকে প্রচার করা হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা বৈদিক সভ্যতার একটা অংশ। ফলে এইটা এই দীর্ঘদিন ধরে মানুষকে হজম করার জন্য একটা ধীরে 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 একটা পদ্ধতি। তার মানে 23 কোটি লোককে তারা পেরেছে। 23 কোটি বলতে 37% ভোট এই যে ভারতবর্ষ তারা পায়, তাদেরকে তো পেরেছে ব্রেন ওয়াশ করে দিতে। পেরে গেছে। এবং এই যে তারা একটা ঘোরের মধ্যে ছিল। প্রথম কথা হচ্ছে এনআরসি, আমার সাবজেক্ট এনআরসি এনপিআরের বিষয়টা কি? বিষয়টা হলো অবৈধ অনুপ্রবেশকারীকে তাড়াবো। একটা মানুষ যদি মানুষ হয়ে থাকে, সে ভাবতে পারে ওই বাচ্চা মেয়েটাকে তাড়িয়ে দেবো, ওর মা বাবা বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাবে, ওর বুড়ো বুড়ি মা বাবাকে পুলিশ ধরে নেবে। কোনো মানুষ, অমিত শাহ নরেন্দ্র মোদী কোনোদিন মানুষ? ওরা ভয়ঙ্কর জীব। মানুষের ঊর্ধ্বে একটা বাঘেরও মানবতা আছে না। কিন্তু এইগুলো বলে মানে এই ইমোশনে তো আপনি লড়াই জিততে পারবেন না। 67% যারা রয়েছে তারা তো এক না, কিন্তু 37% তো এক হয়ে জিতে যাচ্ছে লড়াইটা। দেব, আমি কীট পতঙ্গ ভূমিকম্পের আগে বলে দিই যে ভূমিকম্প হয়েছে। আমি চারণ কবি মুকুন্দ দাসের মতো গান গাইতেন, আমি গেয়ে বলছি জাগদের ও জাগো 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 জাগো, এইসব, আর কিছু নেই।